নমস্কার সকলকে। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেন ইনফেকশাস ডিজিজ, কেন আইডি তে ডিএম করব, কেন আইডি কে সুপার স্পেশালিটি হিসেবে নেব, কেন মেডিসিনে এমডি করে বা পেডিয়াট্রিক্সে বা ট্রপিক্যাল মেডিসিনে বা মাইক্রোবায়োলজিতে বা চেস্ট মেডিসিনে এমডি করে ইনফেকশাস ডিজিজের দিকে যাব। একটা চিন্তা ভাবনা সকলের মধ্যে আছে, গ্র্যাজুয়েটদের মধ্যে, যে আইডিতে বেশি টাকা নেই, আইডির প্র্যাকটিস এখন অবধি গড়ে ওঠেনি, আইডি সমস্ত হাসপাতাল যে আইডি ফিজিশিয়ান লাগে এমনটা নয়, তাই আইডি এখনো তৈরি হতে সময় লাগবে। মাচ মোর প্রমিসিং হচ্ছে রিউম্যাটোলজি, এন্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, কার্ডিওলজি, এই সমস্ত স্ট্রিম আফটার এমডি মেডিসিন ক্লিনিক্যালের মধ্যে। আর টার্মিনাল সাবজেক্টগুলো আরো ভালো, সার্জিক্যাল সাবজেক্ট, অর্থোপেডিক্স, ইএনটি, গাইনি, এসব। সুতরাং আইডি কিছুটা অন্যরকম। তো আইডি সম্পর্কে অনেক রকম ধারণা আছে। সব থেকে যে ধারণাটা আমি দেখছি, এমনকি আইডি যারা এসআরশিপ করছে বেঙ্গলে তাদের মধ্যে, তারা ইনফেকশাস ডিজিজকে কয়েকটা স্পেসিফিক রোগের ম্যানেজমেন্ট, তার থেরাপি, তার সম্পর্কিত ট্রায়াল আপডেটস, এর বাইরে খুব বড়ভাবে দেখছে না। আইডি সবকটা আর্মকে, সবকটা দিককে, ইনফেকশাস ডিজিজের পুরো স্পেকট্রামটা তারা ধরতে পারছে না। সেই স্পেকট্রামটা কি? আইডি সম্পর্কে যে ধারণাটা আছে সকলে, এবং যেটা আইডির ইনফেকশাস ডিজিজের কোর কারিকুলাম, সেটা হলো টিবি, এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, আরো অন্যান্য হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এই সমস্ত ভাইরাল ইনফেকশন তো বটেই। পাশাপাশি লেপ্রোসি, সমস্ত হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, নানা রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন, বিভিন্ন কমপ্লিকেটেড নিউমোনিয়া, তারপরে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টস, এইচআইভি পেশেন্ট, ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট, বিভিন্ন স্টেরয়েডে বা বিভিন্ন মনোক্লোনাল অ্যান্টিবডি বা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, কেমোথেরাপি দেওয়া ইমিউনোসাপ্রেস পেশেন্ট যাদের ইমিউনিটি কম, তাদের মধ্যে যে সমস্ত ইনফেকশন হয়, এবং ট্রপিক্যাল ডিজিজ যেগুলো ভেক্টর বর্ন ডিজিজেস, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, কালাজ্বর, এই সমস্ত রোগগুলো, ফাইলেরিয়া, এই এই আশেপাশে ভেবে নেওয়া হয় ইনফেকশাস ডিজিজ মানে এগুলোর ম্যানেজমেন্ট, এগুলো সম্পর্কে জানা। ইনফেকশাস ডিজিজের এই ম্যানেজমেন্ট পার্টটুকু এবং এই ইনফেকশাস এজেন্টগুলো বা এই ইনফেকশাস সিন্ড্রোমগুলো ম্যানেজমেন্ট পার্টটুকু আমি বলতে চাই খুব ক্ষুদ্র একটি অংশ পুরো ইনফেকশাস ডিজিজ স্পেকট্রামে। ইনফেকশাস ডিজিজের যতগুলো আর্ম আছে তার মধ্যে এগুলো তো গেল অ্যাডাল্ট ইনফেকশাস ডিজিজ, তার সাথে পিডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজও একটা আর্ম বলা চলে, সেটাও আলাদাভাবে ট্রেনিং বিদেশে তো হয়ই। অ্যাডাল্ট পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজ এই গ্রস ডিভিশনের বাইরেও ইমার্জিং ইনফেকশনস, অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, ট্রান্সপ্ল্যান্ট ইনফেকশাস ডিজিজ, ট্রান্সপ্ল্যান্ট আইডি, এগুলো নানা রকম স্ট্রিম। তার বাইরেও যে কাজগুলো আইডি ফিজিশিয়ানদেরকে জানতেই হবে, ট্রেনিং এর পার্ট হতে হবে, ক্যাপাসিটি বিল্ড করতে হবে সমস্ত হাসপাতালে, সেগুলো হলো ইনফেকশন কন্ট্রোল। একটা হাসপাতালে যখন একটা রুগী ভর্তি হয়, 7 দিনের 10 দিনের চিকিৎসার জন্য ভর্তি হয়েছে, তার একটা ক্যাথেটার করা হলো, ইউরিনারি ক্যাথেটার করা হলো, সেন্ট্রাল লাইন করা হলো। এবার তার যদি একটা ইনফেকশন হাসপাতাল থেকে হয়ে যায়, সেই হাসপাতালের যে ব্যাকটেরিয়াগুলো, তাদের কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না, করে না। এবার সেই ব্যাকটেরিয়া জনিত কোনো একটা ইনফেকশন যদি হয়ে যায়, তাহলে তার যে 7 দিনের চিকিৎসা, সেটা তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। সেই 7 দিনের চিকিৎসা বেড়ে 20 দিন 25 দিন হয়ে যেতে পারে, তার খরচ 3 গুণ 4 গুণ 10 গুণ হয়ে যেতে পারে। সুতরাং একটা আইডি ফিজিশিয়ান তার ইনফেকশন কন্ট্রোল টিম যদি সে লিড করে, অডিট করে, সে যদি জানে যে কি কি অর্গানিজম হতে পারে, কি কি অর্গানিজম হয়, মান্থলি যদি তার মনিটরিং চলে, কোনো একটি ব্যাকটেরিয়া পার্টিকুলার পেশেন্টে এলে যদি আইডি ফিজিশিয়ান বলে দেয়, তাহলে বাকিগুলোরও দেখো ওটা আসছে কিনা কালচারে, এবং একটা আউটব্রেক সঠিক সময় থাকতে যদি ঘোষণা করে দিতে পারে হাসপাতালের মধ্যেই,
তাহলে অনেক পেশেন্ট উপকৃত হতে পারে, তাদের খরচা কমে যেতে পারে, তাদের হাসপাতালে থাকা কমে যেতে পারে, ওষুধের খরচা কমে যেতে পারে, এমনকি তাদের প্রাণেও তারা অনেকে বাঁচবে। তাহলে আইডির এই ইনফেকশন কন্ট্রোল একটা বিশাল গুরুত্বপূর্ণ দিক, যেটা পেশেন্টের বা মানুষের স্বাস্থ্য খাতে যে ব্যয়, সেটাকে অনেক কমাতে পারে। তারপর আমরা জানি যে এই যে বললাম, হাসপাতালের থেকে যদি কোনো ব্যাকটেরিয়া ঢুকে যায় তাহলে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। এই ব্যাপারটাই হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এএমআর বলে। এখন হাসপাতালের তো বটেই, এমনকি কমিউনিটি থেকে যে অর্গানিজম গুলো আমাদের শরীরে ঢোকে, স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জাইটিস বা নিউমোনিয়া বা স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন, স্কিন সুপারফিশিয়াল সফট টিস্যু ইনফেকশন, পায়ে, হাঁটুতে, মাসলে, চামড়ায় যে ঘা, পোড়া, এগুলোও যে হয়, এটা 30-40 বছর আগে যে অ্যান্টিবায়োটিক বা 20-25 বছর আগে যে অ্যান্টিবায়োটিক কাজ করতো সেগুলো কাজ করে না। এ তো গেল খুব সাধারণ ইনফেকশন। টিবি, টিবি যেটা বহুদিন ধরে চিকিৎসা চালাতে হয়, অনেকগুলো ওষুধ একসাথে চালাতে হয়, সেগুলো পর্যন্ত অনেক পরিমাণে ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সুতরাং এই যে ড্রাগ রেজিস্ট্যান্স, এটাকে ফাইট করার জন্য যে প্রক্রিয়া, সেটাকে বলে স্টুয়ার্ডশিপ, অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ। স্টুয়ার্ডশিপ মানে হচ্ছে সত্যি অ্যান্টিবায়োটিকটা লাগবে কিনা, সত্যি অ্যান্টিবায়োটিকটা এতদিন লাগবে কিনা, এবং সেটা সেই ওরাল বা আইভি ফর্মে লাগবে কিনা, সঠিক ডোজে দেওয়া হচ্ছে কিনা, এগুলো মনিটরিং করা। এগুলোতে কাজ এটাই হয় যে সেই সব পেশেন্টই অ্যান্টিবায়োটিক পায় যাদের অ্যান্টিবায়োটিক প্রয়োজন। একটা বিশাল সংখ্যক পপুলেশন যাদের শুধুমাত্র ভাইরাল ডায়রিয়া হয়েছে বা ভাইরাল ফ্যারিঞ্জাইটিস হয়েছে, যাদের অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নেই, ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, গলা ব্যথা, সবেতে তো লাগে না, তো সে বিশাল সংখ্যক একটা পেশেন্ট বেঁচে যেতে পারে অ্যান্টিবায়োটিকের এক্সপোজার থেকে, এবং তাতে কমিউনিটি তো বটেই, হাসপাতালেও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কমে যায়। এই বিশাল কাজটাও আইডি ফিজিশিয়ানের নেতৃত্ব দেওয়ার কথা প্রত্যেক হাসপাতালে। এই দুটো গেল ইনফেকশন কন্ট্রোল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ। পাশাপাশি যেটা বলছিলাম পাবলিক হেলথ, অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপের আরো কতগুলো হচ্ছে, অ্যাক্টিভ সার্ভেলেন্স দরকার। ইনফেকশন কন্ট্রোল বা অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপের অ্যাক্টিভ সার্ভেলেন্সের ভীষণ রোল আছে। সেই সার্ভেলেন্স যেমন নিজস্ব হাসপাতালে হবে, তেমনি মাল্টিসেন্ট্রিক সার্ভেলেন্স, পুরো রাজ্য জুড়ে সার্ভেলেন্স, সেই সার্ভেলেন্সের স্ট্রাকচার তৈরি করা, এবং এই সমস্ত যে ইমার্জিং ডিজিজগুলো, নিপা, হান্টা ভাইরাস আউটব্রেক হয়েছিল, ইবোলা হচ্ছে কোথাও, তো সেগুলো আমাদের দেশে আসেনি, কিন্তু নিপা তো এসেছে। এই নিপার জন্য যে সার্ভেলেন্স স্ট্রাকচারটা দরকার, কারা করবে এটা? পাবলিক হেলথের ফিজিশিয়ান অবশ্যই করবে, কিন্তু আইডির লোক যদি থাকে তাহলে তো সবথেকে মানে ভীষণ ভালো হয়, একটা ওই টিমে যদি ইনফেকশন ডিজিজের লোক থাকে। তো সুতরাং, এবং যে কোনো ন্যাশনাল টিম যখন ফর্ম হয় এই ধরনের আউটব্রেকে, তখন আইডির লোকই তার মধ্যে থাকে, অবশ্যই থাকবে। তার সাথে বিভিন্ন নিউরোলজির লোক থাকে, মানে সিএনএস ইনফেকশন হলে পেডিয়াট্রিক লোক থাকে, পাবলিক হেলথের লোক থাকে, কিন্তু আইডির লোক থাকে। তাহলে সেই পাবলিক হেলথ, তার যদি এক্সপোজার নেয় সে, তাহলে পাবলিক হেলথ ইম্প্যাক্ট সে রাখতে পারবে, আউটব্রেক রেসপন্স, প্যান্ডেমিক রেসপন্সে থাকতে পারবে। ইনফেকশনের ম্যাথমেটিক্যাল মডেলিং হয়, সেগুলো যদি সে কিছুটা শিখতে পারে, তাহলে সে এপিডেমিওলজিস্টের বা এপিডেমিওলজির যে সে কোর্স করে কিছু, এপিডেমিওলজিস্টের রোলও সে প্লে করতে পারে। সম্পূর্ণরূপে ওয়ার্ডে পেশেন্ট দেখতে হবে সেই কেরিয়ার থেকেও সে বেরিয়ে আসতে পারে, এবং এপিডেমিওলজিস্ট হিসেবে সে একটা কেরিয়ার তৈরি করতে পারে। তো আইডি অনেকগুলো দিক আছে। এ গেল পাবলিক হেলথের কথা। আরো কত রকম ব্যাপার, ওয়েস্ট ওয়াটার সার্ভেলেন্স। এই যে আমাদের দেশে তো ওয়েস্ট ওয়াটারের কোনো সার্ভেলেন্সই হয় না। নর্দমার জল থেকে দেখে বলে দেওয়া যায় যে করোনা ভাইরাস কি কি স্ট্রেন চলছে আর কি। তো সেই
বিষয়ে পারদর্শিতা যদি অবলম্বন করা যায়, আরো নতুন নতুন জিনিস, এই যে অ্যান্টিবায়োটিক ফুরিয়ে আসছে, ফাস্ট থেরাপির কে ইন্ট্রোডিউস করা, নিউয়ার অ্যান্টিবায়োটিক জেনারেট করা, ডেভেলপ করা, ওল্ডার অ্যান্টিবায়োটিকের এফেক্ট আবার ফিরে আসছে কিনা রিপারপাস করা সেই ড্রাগগুলো, এটাও এক একটা ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভ রিসার্চের দিক। ইনফেকশাস ডিজিজ বেসিক্যালি যে ধরনের ডাক্তার তৈরি করে সেটা হচ্ছে ডক্টর সায়েন্টিস্ট বা ফিজিশিয়ান সায়েন্টিস্ট, এইটাই ইনফেকশাস ডিজিজ ডিমান্ড করে। তার মধ্যে একটা ফিজিশিয়ান যেমন থাকবে, একটা ইনফেকশাস ডিজিজের কনসালটেশন দেখার জন্য ভীষণ পরিমাণে ক্লিনিক্যাল অ্যাকুমেন্ট থাকতে হয়, ক্লিনিক্সে খুব ভালো হতে হয়, ক্লিনিক্সে হিস্ট্রি টেকিং এ খুব ভালো হতে হয়। কারণ ইনফেকশাস ডিজিজে যখন কনসাল্টে আসে তারা জেনারেলি এমডি বা জেনারেলি তারা অঙ্কোলজিস্ট, তারা নিউরোলজিস্ট, তারা কার্ডিওলজিস্ট, তারা যথেষ্ট বড় ভালো ফিজিশিয়ান, তারাই কনসাল্টটা পাঠায়। এবার তারা যখন কনসালটেশন পাঠায় তার মানে তারা অলরেডি খুব ভালো করে দেখে রেখেছে। এবার ইনফেকশাস ডিজিজের কাজ হয় ওখানে গিয়ে সত্যি এটা ইনফেকশন কিনা, এবং তার জন্য তাকে সেই বিষয়ে, যে কার্ডিওলজির, তাকে ভালো গ্রিপ থাকতে হয়। সেটা মারমার কিনা, নতুন মারমার কিনা, তার পেরিফেরাল সাইনগুলো এন্ডোকার্ডাইটিসের আছে কিনা, তার চোখে কিছু ফাইন্ডিং আছে কিনা, তার হিস্ট্রিটা কিরকম, কি কি জিনিস আগে এলো, কি কি জিনিস পরে এলো, শ্বাসকষ্ট আগে হলো নাকি বুক ধরফর আগে করলো, হোয়াট এভার, অল দ্য হিস্ট্রিজ নিডেড টু বি টেকেন। সমস্ত হিস্ট্রি তাকে নিতে হবে। আরো অন্যরকম সোশ্যাল হিস্ট্রির অনেক গুরুত্ব আছে ইনফেকশন ডিজিজে। খুব ভালো হিস্ট্রি টেকিং, খুব ভালো ক্লিনিক্যাল এক্সামিনেশন, খুব ভালো ক্লিনিক্যাল অ্যাকুইপমেন্ট, ইনটিউশন না থাকলে আইডির কনসাল্টে অনেক কিছু মিস হয়ে যাবে। আইডির কনসাল্ট মানে একটা কালচার রিপোর্ট দেখে অ্যান্টিবায়োটিক নয়, কালচার রিপোর্টটা চ্যাট জিপিটিতে আপডেট করলে চ্যাট জিপিটি অনেক কিছু বলে দেবে, কিন্তু গিয়ে বেডসাইড গিয়ে দেখা যাবে যে ডাক্তারবাবু ওখানে একটু কিছু পলিমিক্সিন বি স্কিন টেস্ট করে রেখেছে, তাতে নাকি র্যাশ হয়েছে তাই জন্য সে পলিমিক্সিন বি দেয়নি, নিয়ে চাপে পড়ে গেছে কি দেবো। তো অ্যান্টিবায়োটিক অ্যালার্জি গুলো সত্যিই অ্যান্টিবায়োটিক অ্যালার্জি নাকি অন্য কিছু, এইগুলো জানার জন্য, এইগুলো দেখার জন্য বেডসাইডে গেলেই অন্য গল্প চলে আসে, এবং সেই বিষয়ে পারদর্শিতা দরকার। অ্যান্টিবায়োটিক অ্যালার্জি বলে যে কত অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না এবং তার জন্য যে কত ক্ষতি হয়, সত্যি কি সেটা অ্যালার্জি? একটু চামড়ায় লাল হয়ে একটু বেশি লাল হওয়া মানেই কি অ্যালার্জি হয়ে গেল? কতটা পরিমাণ অ্যান্টিবায়োটিক স্কিন টেস্টে দেওয়া হবে তার কি কোনো স্ট্যান্ডার্ডাইজেশন আছে সেই অ্যান্টিবায়োটিকটার? কি স্ট্যান্ডার্ডাইজেশন? সেই প্রসেসে কি সিস্টার আদৌ দিয়েছে? এই বিষয়গুলো কিন্তু জানতে হবে, দেখতে হবে, এবং তার একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করতে হবে ওয়ার্ডে ওয়ার্ডে। তারপরে এই জিনিসটার সুধার বা এই জিনিসটার পরিবর্তন আসবে। তো এই গেল ইনফেকশন ডিজিজের বিভিন্ন রকম স্পেকট্রাম। ইনফেকশন ডিজিজে আরেকটা বড় দিক হচ্ছে ল্যাব, মাইক্রোবায়োলজিক্যাল টেস্টস, পয়েন্ট অফ কেয়ার টেস্টিং টেকনোলজিস যেগুলো ডেভেলপ করা, ট্রুন্যাট এর মতো টেকনোলজি ডেভেলপ করা, কার্ড টেস্ট, র্যাপিড টেস্ট, ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্টগুলো। শুধু ইনফেকশন ডিজিজ মানেই ব্যাকটেরিয়া ফাঙ্গাসের কালচার নয়, নন কালচার বেসড বায়োমার্কার বেসড টেস্ট, কি কি বায়োমার্কার দিয়ে কি কি টেস্ট করা যায় তার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং দরকার হয়। কোন ক্ষেত্রে বায়োমার্কার ফলস পজিটিভ আসে, কখন বায়োমার্কার কমে, কোন সময় থেকে কমতে শুরু করে, কোন এই পুরো বায়োমার্কারের ডাইনামিক্সটা বিভিন্ন ইনফেকশনে, এগুলো জানতে হয়। খুব ডিটেলসে ইনফেকশনগুলোকে স্টাডি করা, তার ডাইনামিক্সগুলো, বিভিন্ন হোস্ট, বিভিন্ন রকম পেশেন্ট পপুলেশনে স্টাডি করা, প্রত্যেকটা টেস্টের রিপোর্ট, ইনফেকশনের রিপোর্ট, কালচারের রিপোর্ট, তার ইন্টারপ্রিটেশন, তার সিগনিফিক্যান্স, সেটা আদৌ ইনফেকশন নাকি না ইনফেকশন নয়, কোনটাকে ট্রিট করব কোনটাকে করব না, ইউরিনে কিছু একটা এলো মানেই কি চিকিৎসা করব, তার ট্রিটমেন্ট করব না করব না, ইউরিনের কালচার আদৌ কখন পাঠাবো, এই ব্যাপারটার নাম হচ্ছে ডায়াগনস্টিক স্টুয়ার্ডশিপ। শুধু অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপই নয়, স্টুয়ার্ডশিপ ডায়াগনস্টিক্স এর ক্ষেত্রেও কখন কি স্যাম্পেল পাঠাবো, কতবার পাঠাবো, কত ফ্রিকোয়েন্সিতে পাঠাবো, আদৌ কি দরকার পাঠানো, পাঠালে যদি কালচার পজিটিভ আসে আমরা কি রিয়াক্ট করবো নাকি না ওটাকে ইগনোর করবো, এই বিষয়গুলো ডায়াগনস্টিক স্টুয়ারশিপের মধ্যে আসছে, এবং এটাও খুব ইম্পর্ট্যান্ট। হাসপাতালে খরচ তো কমেই, আননেসেসারি এক্সপোজার অফ অ্যান্টিবায়োটিক্স কমে।
আননেসেসারি এক্সপোজার অফ মেনি থিংস কমে। গলায়, মুখে, পেটে, হাতে, বগলে, কোমরে, কুচকিতে কোথায় কি ব্যাকটেরিয়া থাকে, নর্মালি থাকে কানে, চোখে, কোথায় কি ব্যাকটেরিয়া থাকে, কমনলি থাকে, কোথায় একদমই ব্যাকটেরিয়া থাকার কথা নয়, এগুলোকে না জানলে একটা কালচার রিপোর্ট দেখেই অ্যান্টিবায়োটিক শুরু হয়ে যেতে পারে। ইটি অ্যাসপিরেট, রেসপিরেটরি স্যাম্পেলে যদি ক্যান্ডিডা পাওয়া যায়, অনেক পেশেন্টের ক্যাসপোফাঙ্গিন শুরু হয়ে যায়, মানে অ্যান্টিফাঙ্গাল শুরু হয়ে যায়, যার কোনো মানে নেই। ক্যান্ডিডা থাকতেই পারে, কলোনাইজার হিসেবে থাকতেই পারে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে। ফ্লুইডে লাভাজ করলে, ভেতরে ফ্লুইড ওয়াশ করলে তখন মুখ বা ওরোফ্যারিংস থেকে চলে আসে ক্যান্ডিডা, তাহলে সেটাকে ট্রিট করবো? সেক্ষেত্রে এই জিনিসগুলোকে জানতে হয়। তো একজন ইনফেকশাস ডিজিজ ফিজিশিয়ান বেসিক্যালি যেমন সে কমিউনিটি এবং মাল্টিসেন্ট্রিক পাবলিক হেলথ ইম্প্যাক্ট সে রাখতে পারে, সার্ভেলেন্স সিস্টেম ডেভেলপ করতে পারে, সে বিভিন্ন ডিজিজের এপিডেমিওলজি আবিষ্কার করতে পারে, এপিডেমিওলজিকে স্থাপন করতে পারে, সে চেনাতে পারে যে কোন কোন রোগ কোথায় কোথায় হচ্ছে। তারপরে সে হাসপাতালে ইনফেকশন কন্ট্রোল করা, হাসপাতালে অ্যান্টিবায়োটিক কতগুলো দেয়া হচ্ছে, তার পদ্ধতি, তার নিয়ম, তার কালচার চেঞ্জ করা, প্লাস ডিফিকাল্ট ইনফেকশনের ম্যানেজমেন্ট, সমস্ত টেস্টকে আইডেন্টিফাই করা, ইন্টারপ্রিট করা, এবং এই সমস্ত যে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট তাদেরকে কিভাবে কি অ্যান্টিবায়োটিক দিতে হবে, কখন কি প্রোফাইল্যাক্সিসে রাখতে হবে, প্রোফাইল্যাক্সিস রাখলেও কি কি রোগ হতে পারে সেগুলো জানা, এবং অ্যাডাল্ট পপুলেশন যে তাদের কি ভ্যাকসিনেশন দেওয়া দরকার, সিকেডি পেশেন্ট, সিএলডি পেশেন্ট, বা ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট, বা যাদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হবে, বা যাদের ইমিউনোসাপ্রেসিভ স্টেরয়েড, পালস থেরাপি অথবা রিটুক্সিম্যাব এসব দেওয়া হবে, তাদেরকে কি করে ওয়ার্ক আপ করতে হয়, তাদেরকে কি করে ভ্যাকসিন দিতে হয়, সেগুলো একটা বিশাল স্পেকট্রাম। প্লাস বিভিন্ন মাইনরিটি গ্রুপস যাদের জেন্ডার আইডেন্টিটি ডাইভার্স বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন নন বাইনারি, সেই নন বাইনারি গ্রুপগুলোর কি কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে এবং তাদেরকে কি পদ্ধতি অবলম্বন করতে হবে, কি কি ওষুধ খেতে পারে তারা প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস হিসেবে, হাই রিস্ক বিহেভিয়ার পেশেন্টদের কি কি ওষুধ খাওয়ানো যেতে পারে, কত ঘন ঘন তাদের টেস্ট করতে হবে, কি কি টেস্ট করতে হবে, এইচপিভি ভ্যাকসিনেশন এখন শুরু হয়েছে তার রোল, এই সব কিছু কোথাও ট্রাভেলে যাচ্ছে, কোথাও বিদেশে যাচ্ছে, দূর দেশে যাচ্ছে, কি কি ভ্যাকসিনেশন নেওয়া প্রয়োজন, কি কি প্রোফাইল্যাক্সিস যদি আমেরিকা থেকে ভিয়েতনাম আসে, কোনো জঙ্গলে আসে আফ্রিকার, তাহলে কি কি ওষুধ নেওয়া প্রয়োজন আমেরিকানের, বা আমাদের দেশ থেকে যদি আফ্রিকায় যায় কি ভ্যাকসিন নিতে হবে, কোথায় নিতে হবে, কি ওষুধ খেতে হবে, কি প্রোফাইল্যাক্সিস খেতে হবে। কারণ আমাদের দেশে কিন্তু ম্যালেরিয়া কমছে, আর ম্যালেরিয়া কমা মানে ম্যালেরিয়ার এগেনস্ট যে ন্যাচারাল ইমিউনিটি অ্যান্টিবডি সেটাও কমছে। মিজলসের আবার আউটব্রেক দেখা দিচ্ছে, মিজলসের অ্যান্টিবডি টাইটার একটু বয়স হলে কমে যাচ্ছে এবং সেই গ্রুপটার মধ্যে আবার মিজলস হচ্ছে এবং তা কমপ্লিকেশনসও হচ্ছে। সুতরাং স্মল পক্স আমরা তাড়িয়ে দিয়েছিলাম, উড়িয়ে দিয়েছিলাম, ইরাডিকেট করে দিয়েছিলাম, কিন্তু দেখো মাংকি পক্স হচ্ছে, ভ্যাকসিনটাই তুলে দিয়েছি স্মল পক্সের, তারপরে মাংকি পক্স দেখা দিচ্ছে। সুতরাং ইনফেকশাস ডিজিজ এজেন্টগুলোর বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধটা খুব সহজ নয়। কালা জ্বর চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, কিন্তু পিকেডিএল বলে একটা কন্ডিশন আছে যেখানে স্কিনের মধ্যে তারা থেকে যায় এবং স্কিনের কিছু ইরাপশন তৈরি করে এবং স্কিন থেকে সেটা আবার ট্রান্সমিটেড হতে থাকে। পোস্ট কালাজ্বর ডার্মাল লিশম্যানিয়াসিস খুব বড় চ্যালেঞ্জ, কালাজ্বরকে সম্পূর্ণ মুছে দিতে পারছে না। এমনি কালাজট অংশটাকে, অবস্থাটাকে কাটিয়ে দেওয়া হচ্ছে, ওষুধ আছে, কিন্তু ওই যে স্কিনে থেকে যাচ্ছে কিছু পেশেন্টদের, সেখান থেকে আবার ছড়াচ্ছে। আর মানুষ বুঝতেও পারছে না স্কিনের রোগ অত অত কিছু সমস্যা করছে না, তাই জন্য তারা আসছেও না ডাক্তারের কাছে। জানি না পোস্ট কালাজ্বর ডার্মাল লিশম্যানিয়াসিস নিয়ে নলেজই অনেক ফিজিশিয়ানদেরও নেই, তারা সেটাকে অনেক সময় লেপ্রসি বলে ভুল করে। তো অনেক বিষয় আছে যে জিনিসগুলো আমরা আমাদেরকে জিততে দিচ্ছে না ইনফেকশনের বিরুদ্ধে। সাধারণ সাধারণ যে রোগগুলোর বিরুদ্ধে আমাদের অনেকদিন আগে জয়ী হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জয়ী হতে পারিনি, কেন পারিনি এবং আদৌ কিভাবে পারবো, এগুলো ইনফেকশাস ডিজিজ থেকে বের করা যায়। সুতরাং অনেক কথা বললাম। ইনফেকশাস ডিজিজ একটা বিশাল বিশাল
ডাইনামিক ট্রেন্ডিং একটা ফিল্ড, যেখানে ল্যাব, বেঞ্চ, বেডসাইড এই তিনটের একসাথে সংমিশ্রণ হয়, পাশাপাশি হচ্ছে রিসার্চ। চারটে দিক, ল্যাব, বেঞ্চ, বেডসাইড প্লাস রিসার্চ, মানে একাধারে তুমি সায়েন্টিস্ট এবং ফিজিশিয়ান, এবং তার একটা একাডেমিক জায়গাও আছে। এই কারণে আমরা ইনফেকশাস ডিজিজকে নিয়েছি। এই ওয়ার্কফোর্স আমাদের বাড়াতে হবে। নতুন যে সমস্ত স্টুডেন্ট এমবিবিএস করছো, ডিএম করবে ভাবছো, এমডি করবে ভাবছো, তাদের ক্ষেত্রে যদি এই ধরনের ইচ্ছা থাকে, যারা মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, পাবলিক হেলথ এই তিনটে দিককেই ভালোবাসে, এবং যারা একটা ইম্প্যাক্টফুল কিছু করতে চাও, কিছু চেঞ্জ আনতে চাও, কারণ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ক্যান্সারকেও হারিয়ে দেবে এটা ধরে নেওয়া হচ্ছে, আর আগামী 20-30 বছরের মধ্যে এত মৃত্যু ঘটাবে অ্যান্টিবায়োটিক। আমি আমার 6-7 বছরের যে এই ফিল্ডে অভিজ্ঞতা, তাতে আমি দেখেছি যে সমস্ত তাবড় তাবড় রাজনৈতিক নেতা, বড় বড় ক্যাবিনেট মিনিস্টার, তারা সব যে সমস্ত ব্যাকটেরিয়ার ইনফেকশনে মারা যাচ্ছে, মানে কেউই এর থেকে বাঁচতে পারে না। খুব বড় বড় রাজনৈতিক নেতৃত্ব, বড় বড় মানুষ এইসব ইনফেকশনে কিন্তু মারা যাচ্ছে। সুতরাং আমাদেরকে এর প্রতিকার করতে হবে, এর উপায় বার করতে হবে, এর থেকে বেরোতে হবে, এবং এটা সম্পূর্ণরূপে হেরে যাওয়া স্টোরি নয়। অনেক স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে এখন পোস্ট এএমআর অবস্থাও এসেছে, যখন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে তারা জয় করে ফেলেছে। আমরা যে গল্প শোনাচ্ছিলাম যে 20-30 বছরের অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করে না, ওদেরও সেই অবস্থা হয়েছিল, কিন্তু তারপরে আবার এমন অবস্থা হয়েছে যে আগেকার অ্যান্টিবায়োটিক কাজ করছে। সুতরাং তাদের কাছ থেকে শেখা যে তারা কি করে এটা পারলো। আমাদের ভারতবর্ষের মতো বিশাল দেশে তার সমস্ত সমস্যাকে মাথায় রেখে, তার সমস্ত প্রতিকূলতাকে মাথায় রেখে এটা একটা ভীষণ চ্যালেঞ্জিং কাজ। এর জন্য প্রচুর মানুষের অবদান প্রয়োজন। এটা শুধু 4-5টা কলেজ বা 4-5টা আইডি ফিজিশিয়ানের কাজ নয়, বিশাল ওয়ার্কফোর্স প্রয়োজন। আমি আহ্বান করব, আমি চাইবো যে আরো আরো যারা এই ধরনের চ্যালেঞ্জ নিতে চাইছো বা চাইবে, শুধুমাত্র মার্কেটের কথা নয়, সব এখন তো একটা নিয়ম হয়েছে যে মার্কেট এ যদি তুমি শাইন করো, মার্কেটে যদি শাইনিং ব্রাইট যদি তোমার চেহারাটা হয়, তাহলে তুমি জীবনে সাকসেসফুল, নইলে নয়। কিন্তু আমরা তো কঠিন জিনিসকে ভালোবাসি, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সুতরাং সত্যটা কঠিন, কিন্তু কঠিন কঠিন দেখে আমরা আমরা সরে যাই না, কঠিনকে ভালোবেসেই আমরা এগোই। তো সেই ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে, এবং নিজের জীবনকে ফুলফিলিং একটা আহ, একটা অনুভূতি দেওয়া, সেইটা দিক দিয়ে যদি দেখতে চাও, সেইভাবে যদি দেখে যদি নিজের ডিসিশন নিতে চাও, মার্কেটে শাইনিং মানে একটা ফিউচার নয়, বরং নিজের কাছে, নিজের জীবনের কাছে, নিজের মনের কাছে, নিজের বিবেকের কাছে যদি একটা গৌরবের কারণ হতে চাও, তাহলে আমি বলবো যে ইনফেকশাস ডিজিজকে সামনে রাখতে পারো। এমন নয় যে ইনফেকশাস ডিজিজের কৃতিত্বকে সমাজ সেলিব্রেট করে না। কোভিড ভ্যাকসিনেশন বলো, কোভিডের সময় ডাক্তারদের যে রোল বলো, ইবোলাতে যারা বাঁচিয়েছে, একদম গ্রাউন্ড লেভেল সাধারণ স্বাস্থ্যকর্মী, তাদের রোল বলো, বা এই যে নিপা ভাইরাস আউটব্রেক কন্টেন করা গেল বেঙ্গলে, খুব সাকসেসফুলি করা গেল, তা সেখানে যারা রোল প্লে করেছে খুব ক্রুশিয়াল, তাদেরকে বলো, সবাই কিন্তু, সমাজ কিন্তু এটাকে সেলিব্রেট করে, তার একটা স্যাটিসফ্যাকশন আছে, তার একটা স্যাটিসফ্যাকশন। এবং যে পপুলেশন সব থেকে গরিব, সব থেকে নিডি বা ট্যাবু, যারা ড্রাগ অ্যাডিক্ট বা ইঞ্জেকশন নিচ্ছে, তাদের তাদেরকে বোঝা, তাদেরকে সেই অবস্থা থেকে বের করে আনা কত বড় চ্যালেঞ্জ। এটা শুধু আমাদের মতো গরিব দেশের নয়, আমেরিকার মতো ধনী দেশেরও একটা বিশাল চ্যালেঞ্জ ড্রাগ অ্যাডিকশন, আইভি ড্রাগ অ্যাবিউজ। সেইগুলোর পার্ট হওয়া একটা ভীষণভাবে একটা এমপ্যাথেটিক, একটা একটা হিউম্যান কনসাইন্স এবং
ভীষণ পরিমাণে একটা উদার বড় মনের প্রয়োজন পড়ে, সেই জিনিসগুলো ভেবেও এই সাবজেক্টটা নিতে পারো। কারণ ইনফেকশাস ডিজিজে শুধুমাত্র নাম্বারস নয়, শুধুমাত্র সংখ্যা কথা বলে না, এখানে অনেক দিক বিবেচনা করতে হয়। সমস্ত ওষুধ পেশেন্টকে বলতে হয় খুলে দেখাও কি কি খাচ্ছ। টিবির ওষুধ সবসময় বলতে হয় খুলে দেখাও, সব টেবিলে ছড়িয়ে দেখাও কি কি খাচ্ছ। কারণ দেখা যায় যে পেশেন্ট আমরা প্রেসক্রিপশনে যা লিখছি কিছুই খাচ্ছে না, কিছুই ঠিকঠাক চলছে না, ইনহেলার ঠিকঠাক নিচ্ছে না। তো সুতরাং সেই রকম ধৈর্য এবং সেই রকম যত্ন নিয়ে প্রতিটা কেস দেখা, একদম আউটকাম অন্যরকম হবে যদি সেইটুকু যত্ন যদি কেস দেখার ক্ষেত্রে না থাকে। তাহলে ইনফেকশাস ডিজিজে সেগুলো খুব ডিমান্ড করে, হাইলি ডিমান্ডিং একটা সাবজেক্ট এবং হাইলি স্যাটিসফ্যাকশন এনে দিতে পারে। শুধুমাত্র টাকা বা শুধুমাত্র প্রচুর টাকা সেটা নয়। এই পরিস্থিতিতে, এইরকম অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্যাপিটাল ভারতবর্ষ, এই পরিস্থিতিতে ইনফেকশাস ডিজিজ একটা সবথেকে বড় চ্যালেঞ্জ। তাই জন্যই বলবো যে সেই ধরনের ছাত্রছাত্রী যারা আছো, যারা প্যাশনেট এবং এই ধরনের চ্যালেঞ্জকে নিতে চাইবে বা চাইছো, তারা এই ফিল্ডে আরো বেশি বেশি করে এসো। ধন্যবাদ।